আসসালামু আলাইকুম। আমি প্রেগনেন্সি উইথ আরএস নেগেটিভ মাদার এই টপিক্সটা রিসেন্টলি পড়েছি, তো চাচ্ছিলাম যে সবার সাথে একটু শেয়ার করতে যে আমার কতটুকু কনসেপশনটা ক্লিয়ার হলো, অথবা যদি একটু আলোচনা করি তাহলে আমার হয়তো জিনিসটা আরও মাথার ভিতরে ঢুকবে। এজন্য ভাবলাম একটা ভিডিও তৈরি করি। আচ্ছা, প্রথমে আমি যেটা ডেফিনেশন দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আইসিইউ ইমিউনাইজেশন অথবা অ্যালো ইমিউনাইজেশন জিনিসটা আসলে কী। আমি আগে যদি একটু বাংলায় বলি ব্যাপারটা আসলে কি হয়, যে আরএস পজিটিভ নেগেটিভ মাদার, আমি হচ্ছে আরএস নেগেটিভ মাদার, আর শি ইজ প্রেগনেন্ট উইথ আরএস পজিটিভ ফিটাস। ঠিক আছে, মানে মা হচ্ছে আরএস নেগেটিভ এবং তার পেটের বাচ্চাটা হচ্ছে আরএস পজিটিভ। আচ্ছা, এখন যখন মা নেগেটিভ হবে বাচ্চা পজিটিভ হবে, তখন ডিউরিং ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমিস্টার অথবা ডিউরিং ডেলিভারি বিভিন্ন সময় আমাদের কিছু ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়। সেই ফিটোম্যাটার্নাল হেমোরেজের সময় ফিটাল ব্লাড কিছু ম্যাটার্নাল সার্কুলেশনে এন্ট্রি করে এবং সেই ফিটাল যে ব্লাডটা ম্যাটার্নাল সার্কুলেশনে আসে, ফিটাল ব্লাডে তো যেহেতু বাচ্চা আরএস পজিটিভ, ফিটাল ব্লাডে যে রেড সেলে আরএইচ অ্যান্টিজেনের এগেনস্টে মায়ের সার্কুলেশনে আরএইচ অ্যান্টিবডি প্রোডাকশন হয়। জাস্ট এই প্রসেসটাকে বলা হয় আইসিইউ ইমিউনাইজেশন অথবা অ্যালো ইমিউনাইজেশন। এখন এটাকে যদি আমরা ডেফিনেশন হিসেবে বলতে চাই তাহলে কি হবে ব্যাপারটা? আইসিইউ ইমিউনাইজেশন or allo immunization is the process of production of antibody in response to foreign antigen derived from another individual of same species provided the first one lacks the antigen. ব্যাপারটা খুব সোজা। ফরেন অ্যান্টিজেন মানে হচ্ছে গিয়ে ফিটাল অ্যান্টিজেন থেকে অ্যান্টিজেনের রেসপন্সে মায়ের বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হবে এবং মায়ের বডিতে তো আগে থেকে সে অ্যান্টিজেনটা ছিল না, আসছে কোথা থেকে? যে ফরেন অ্যান্টিজেন মানে বাচ্চার ব্লাড থেকে যে আরবিসিতে যে আরএস অ্যান্টিজেন আছে তার এগেনস্টে মায়ের সার্কুলেশন অ্যান্টিবডি প্রোডাকশন হলো। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে যে আইসিইউ ইমিউনাইজেশন অর অ্যালো ইমিউনাইজেশন। আচ্ছা, এখন যে পরিমাণ ব্লাড বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে মানে এন্ট্রি করলে যে আইসিইউ ইমিউনাইজেশন অথবা অ্যালো ইমিউনাইজেশন ডেভেলপ করবে, সেই অ্যামাউন্টটা কত? সেই অ্যামাউন্টটা হচ্ছে 0.1 ml। মানে যে ফিটোম্যাটার্নাল হেমোরেজ যদি অ্যাটলিস্ট 1 ml হতে হবে এই আইসিইউ ইমিউনাইজেশনটা ডেভেলপ করার জন্য। আচ্ছা, এখন আমি মেথডস অফ আইসিইউ ইমিউনাইজেশন অথবা অ্যালো ইমিউনাইজেশন কীভাবে কত প্রকার উপায়ে আইসিইউ ইমিউনাইজেশন অথবা অ্যালো ইমিউনাইজেশন ডেভেলপ করতে পারে সেটা আমি বলতে চাই। আমি একটা তো বলেই দিলাম যে ডিউরিং প্রেগনেন্সি ডিউরিং ডেলিভারি হচ্ছে গিয়ে এই ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়, যার কারণে আইসিইউ ইমিউনাইজেশন ডেভেলপ করে। আচ্ছা, সেটাকে যদি আমরা একটু ব্রডভাবে বলতে চাই তাহলে সেটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টারে কিছু ফিটোম্যাটার্নাল ব্লিডিংয়ের কারণ কী যে অ্যাবর্শন, তারপর হচ্ছে কি ডিএনসি, মোলার প্রেগনেন্সি, তারপর হচ্ছে অ্যামনিওসিনথেসিস যদি আমরা করি সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট টাইম একটোপিক প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমিস্টারে এসব কারণে মানে অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, ডিএনসি এই ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয় এবং এই আইসিইউ ইমিউনাইজেশন ডেভেলপ করে। সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার ব্লিডিংয়ের কিছু কারণ কী আছে? এপিএইচ, ডিটু প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, অথবা আমরা যদি কিছু প্রসিডিওর যেমন এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে চাই, হ্যাঁ, সেই অথবা কর্ডোসিনথেসিস, অ্যামনোসিনথেসিস, অ্যামনো রিডাকশন, এসব প্রসিডিওর করার সময় কিছু ফিটোম্যাটার্নাল ব্লিডিং হয় এবং এর কারণে ম্যাটার্নাল মায়ের শরীর আইসিইউ ইমিউনাইজেশন অথবা অ্যালো ইমিউনাইজেশন ডেভেলপ করে। তো এটা অনেক সময় মানে জানতে চাই যে কী কারণে আইসিইউ ইমিউনাইজেশন হয়, তাহলে আমরা বলবো যে ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমিস্টার ব্লিডিং, সেকেন্ড ট্রাইমিস্টার ব্লিডিং, থার্ড ট্রাইমিস্টার ব্লিডিং, ডিউরিং ডেলিভারি। আমরা জানি যে ডিউরিং ডেলিভারি সেটা সিজারিয়ান সেকশন হোক, নর্মাল ডেলিভারি হোক, ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয়, সেটা হচ্ছে মানে কিছু ফিটাল ব্লাড মায়ের সার্কুলেশন ঢুকে তখন আইসিইউ ইমিউনাইজেশন হয়। তাহলে এটা একটা কারণ। আচ্ছা, আর কী কারণে হতে পারে হচ্ছে গিয়ে আমরা কিছু প্রসিডিওর করার সময় হতে পারে, যেমন অ্যামনিওসিনথেসিস, কর্ডোসিনথেসিস, করোনিক ভিলাস স্যাম্পলিং, অথবা যদি আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে চাই, এসব কারণে হতে পারে। আর আমি তো আগেই বলে দিয়েছি এপিএস ডিউ টু প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ফিটাল ডেথে কিন্তু ভালো রকম ফিটোম্যাটার্নাল হেমোরেজ হয় এগুলা। আচ্ছা, তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কি, আগে যদি তার মিসম্যাচ বা ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি থাকে, মানে সে আরএস নেগেটিভ কিন্তু সে আগে কখনো যদি আরএস পজিটিভ ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে যে কী কারণে মায়ের শরীরে আইসিইউ ইমিউনাইজেশন ডেভেলপ করে, তাহলে আমরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে হিস্ট্রি অফ ইনকম্পিটেবল ব্লাড ট্রান্সফিউশন ডিউরিং প্রেগনেন্সি, ফার্স্ট ট্রাইমিস্টার ব্লিডিং, সেকেন্ড ট্রাইমিস্টার ব্লিডিং, থার্ড ট্রাইমিস্টার ব্লিডিং।
আচ্ছা, তারপর ডিউরিং ডেলিভারি, ডিউরিং সাম প্রসিডিউর সাচ এস অ্যামনোসিনথেসিস, কর্ডোসিনথেসিস, করোনিক ভিলাস স্যাম্পলিং এক্সেট্রা, তারপর হচ্ছে এক্সটার্নাল কেফালিক পার্কশন, আইউটি, এইসব ক্ষেত্রে মানে ম্যাটার্নাল সার্কুলেশনে আইসো ইমিউনাইজেশন অথবা অ্যালো ইমিউনাইজেশন ডেভেলপ করতে পারে। তাহলে আমরা ডেফিনেশন অফ অ্যালো ইমিউনাইজেশন অথবা আইসো ইমিউনাইজেশন এই জিনিসটা পড়লাম, আর কখন কখন মায়ের শরীরে আইসো ইমিউনাইজেশন ডেভেলপ করে এই জিনিসটা পড়লাম। ঠিক আছে, এখন আমি বেসিক মেকানিজমটা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে মেকানিজম অফ ফর্মেশন অফ অ্যান্টিবডি, কীভাবে মানে এই যে আরএস নেগেটিভ মাদার, ঠিক আছে, আমি আরএস নেগেটিভ মাদার ফার্স্ট টাইম প্রেগনেন্ট উইথ আরএস পজিটিভ ফিটাস, সেই ক্ষেত্রে কী হবে? আচ্ছা, প্রথমবার যখন একটা আরএস নেগেটিভ মাদার প্রেগনেন্ট হয় আরএস পজিটিভ ফিটাস দিয়ে, সেই ক্ষেত্রে কী হয়? সেই ক্ষেত্রে হয়তো ফার্স্ট ট্রাইমিস্টার অথবা সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার কিছু ব্লিডিংয়ে ফিটোমেটার্নাল হেমোরেজ, যেটা হচ্ছে 0.1 ml এর বেশি হইতে হবে, অথবা ডিউরিং ডেলিভারি তো অবশ্যই 0.1 ml এর বেশি কিছু ফিটোমেটার্নাল হেমোরেজ হয়। এই কারণে কিছু ব্লাড, ফিটাল ব্লাড মেটার্নাল সার্কুলেশনে ঢুকলো ফার্স্ট টাইম মায়ের বডিতে কোনো আরএস অ্যান্টিজেনও নাই, অ্যান্টিবডিও নাই, ফিটাল কিছু অ্যান্টিজেন ফিটোমেটার্নাল হেমোরেজের কারণে মায়ের সার্কুলেশনে ঢুকলো। তাহলে কি হবে? যে ফিটাল আরবিসিতে যে আরএস অ্যান্টিজেন আছে তার এগেনস্টে মায়ের বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। সেই অ্যান্টিবডিটা কি? সেই অ্যান্টিবডিটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। আচ্ছা, এখন এই ইমিউনোগ্লোবিউলিন এম যেটা, সেটা হচ্ছে গিয়ে মলিকুলার ওয়েটটা অনেক বড়। আমরা জানি যে ইমিউনোগ্লোবিউলিন এম যেটা, সেটা হচ্ছে পেন্টামার, ঠিক আছে, পেন্টামার। আর ইমিউনোগ্লোবিউলিন জি যেটা পরে তৈরি হয় সেটা হচ্ছে ডাইমার। আচ্ছা, এখন এই ইমিউনোগ্লোবিউলিন এম যেটা প্রোডাকশন হয়, যেটা হচ্ছে গিয়ে মলিকুলার ওয়েটটা বড়, সেটা প্লাসেন্টা ক্রস করতে পারে না। এই কারণে যদিও ফার্স্ট ট্রাইমিস্টারেও যদি হচ্ছে গিয়ে কিছু ফিটোমেটার্নাল ব্লিডিংয়ের কারণে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, দেখা যায় যে সেটা প্লাসেন্টা ক্রস করে ফিটাল সার্কুলেশনে যায় না এবং ফার্স্ট বেবি এসকেপ হয়ে যায়। ফার্স্ট বেবিতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি প্রথমবার প্রেগনেন্ট হইলাম, আর আরএস নেগেটিভ মা, তার আরএস পজিটিভ বাচ্চার ব্লাডের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো মায়ের শরীর। এখন যদি আমি সেকেন্ড টাইম প্রেগনেন্ট হই, সেই ক্ষেত্রে কী হবে? সেকেন্ড টাইম প্রেগনেন্ট হইলে অলরেডি তো আরএস অ্যান্টিবডি মায়ের শরীরে তৈরি হয়ে আছে। সেই অ্যান্টিবডিটা কি? ইমিউনোগ্লোবিউলিন জি, হ্যাঁ, যেটা মলিকুলার ওয়েটটা কম। আর তখন কি হয় যে সেকেন্ড টাইম যখন একটা আরএস নেগেটিভ মাদার আরএস পজিটিভ ফিটাস দিয়ে প্রেগনেন্ট হয়, তখন সেই অ্যান্টিবডিগুলা মানে আরএইচ অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন জি যেটা, সেটা প্লাসেন্টা ক্রস করে ফিটাল সার্কুলেশনে যায় এবং সেই ফিটাল সার্কুলেশনে তো হচ্ছে গিয়ে বাচ্চা তো আরএস পজিটিভ, আরএস অ্যান্টিজেন আছে, সেই আরএস অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডিটা বাইন্ড করে এবং হচ্ছে গিয়ে অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে হিমোলাইটিক একটা কন্ডিশন ফর্ম করে এবং ফিটাল যে আরবিসিগুলো সেটা ব্রেকডাউন হয় এবং আলটিমেটলি মানে বিভিন্ন ম্যানিফেস্টেশন ডেভেলপ করে ডিউরিং প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি। হ্যাঁ, সেটাকে বলা হয় হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, যেটা হচ্ছে কি বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন আছে, সেগুলো আমি এক এক করে বলবো। এখন এই ম্যানিফেস্টেশন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার যে প্রথম বাচ্চা অলওয়েজ এসকেপ হয়ে যায়, কিন্তু প্রথম বাচ্চা এসকেপ নাও হতে পারে। কখন যদি তার আগে কোনো অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, হ্যাঁ, তারপর যদি তার ডিএনসি হিস্ট্রি থাকে, অথবা তার যদি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট বেবির ক্ষেত্রেও এফেক্টেড হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে নর্মালি যদি একদম প্রাইমারি পেশেন্ট হয়, তাহলে তার আগে যদি কোনো ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি না থাকে, ফার্স্ট বেবি অলওয়েজ এসকেপ হয়। দেখা যায় যে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে এই হচ্ছে গিয়ে সিমটম ম্যানিফেস্টেশনগুলো ডেভেলপ করে, ঠিক আছে। এখন হচ্ছে আচ্ছা, এখন দেখা যায় যে কিছু আরএস নেগেটিভ মাদার প্রেগনেন্ট উইথ আরএস পজিটিভ ফিটাস, কিন্তু তারপরেও তাদের আইসো ইমিউনাইজেশন ডেভেলপ করে না। সেগুলোর কারণ কি? সেগুলোর কারণ হচ্ছে গিয়ে আরএস মানে আমি 3 ধরনের রেসপন্ডার আছে। একটা হচ্ছে গিয়ে আমি একটু বলি, এটা আমি লিখছি, সেটা হচ্ছে গিয়ে হাইপো রেসপন্ডার, নন রেসপন্ডার আছে রেসপন্ডার।
তাহলে এটা অনেক সময় জিজ্ঞেস করে যে অনেক সময় তোমার আরএস সবসময় কি হচ্ছে কি আরএস আইসো ইমিউনাইজেশন ভ্যালু ইমিউনাইজেশন ডেভেলপ করবে আরএস নেগেটিভ মাদার প্রেগনেন্ট উইথ আরএস পজিটিভ ফিটাস? উত্তরটা হচ্ছে না, সবসময় হচ্ছে এটা ডেভেলপ করে না। আচ্ছা, কাদের করে না সেটা আমি একটু বলবো, সেটা দত্তে খুব সুন্দর করে আছে পয়েন্টসগুলো। কালকে আসতে বলো। সরি, আচ্ছা আমি খুঁজতে একটু মুখে কিছু বলতে থাকি যে হ্যাঁ কিছু আরএইচ মানে ইনবর্ন কিছু মানে মানুষের একটু কিছু ইন্ডিভিজুয়ালি ইনবর্ন ইনঅ্যাবিলিটি টু রিয়্যাক্ট টু আরএইচ অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? মানে 3 ধরনের পিপল থাকে, একটা হচ্ছে রেসপন্ডার, হাইপো রেসপন্ডার, নন রেসপন্ডার। এখন রেসপন্ডার হচ্ছে 60 to 70%, আর হাইপো রেসপন্ডার হচ্ছে 10 to 20%, আর নন রেসপন্ডার 20%। মানে 20% পপুলেশন হচ্ছে নন রেসপন্ডার। আরএস নেগেটিভ হলেও তারা হচ্ছে ফিটাল আরএস অ্যান্টিজেনের তারা রেসপন্ড করে না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তো তাদের আরএস আইসো ইমিউনাইজেশন ডেভেলপ করবেন না, 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে যদি আমি একটা জিনিস বলেছিলাম যে আরএইচ আইসো ইমিউনাইজেশন ডেভেলপ করতে অন্তত ফিটোমেটানাল হেমোরেজ 0.1 ml হতে হবে। যদি 0.1 ml এর যে কম ফিটোমেটানাল হেমোরেজ হয় তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে এই আরএইচ আইসো ইমিউনাইজেশনটা হবে না। কাজে তাহলে 1 নম্বরটা হচ্ছে কি দেয়ার আর সাম নন রেসপন্ডার, সেটা পার্সেন্টেজটা হচ্ছে 20%, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে গিয়ে ইনসাফিশিয়েন্ট প্লাসেন্টাল ট্রান্সফিউশন, সেটা হচ্ছে কি মানে ফিটোমেটানাল হেমোরেজ লেস দেন 0.1 ml। আচ্ছা, আর 3 নম্বরটা যেটা সেটা হচ্ছে কি শুধু তো আরএস ছাড়াও তো এবিও ব্লাড গ্রুপ বলে একটা ব্যাপার আছে। সে এবিও ব্লাড গ্রুপ যদি এবিও ইনকম্পিটেবিলিটি থাকে সেটা কিন্তু হেল্প করে আরএইচ আইসো ইমিউনাইজেশনটা প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? কিভাবে হেল্প করে মানে মা যদি এ পজিটিভ হয় আর বাচ্চা যদি বি পজিটিভ হয় সেটা মানে তাহলে কি মা বাচ্চার মধ্যে একটা এবি ইনকমপ্লিবিলিটি আছে, সেটা হেল্প করে আইসো ইমিউনাইজেশনটা প্রিভেন্ট করতে। সেটা কিভাবে প্রিভেন্ট করতে হেল্প করে? 2টা মেকানিজমের মাধ্যমে। একটা হচ্ছে এবিও যে ইনকম্পিটেবল যে ফিটাল সেলগুলো আছে সেটা হচ্ছে ম্যাটারনাল সার্কুলেশন থেকে খুব র্যাপিডলি মানে ওয়াশ আউট হয়ে যায়, যার কারণে হচ্ছে গিয়ে এবং যেহেতু হচ্ছে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এবিও ইনকম্পিটেবল যে ফিটাল সেলগুলো আছে সেটা ম্যাটারনাল সার্কুলেশন থেকে র্যাপিডলি ওয়াশ আউট হয়ে যায়। এর ফলে যেহেতু আরবিসি ওয়াশ আউট হয়ে যাচ্ছে তার সাথে তো আরএইচ অ্যান্টিজেনও ওয়াশ আউট হয়ে যাচ্ছে, কাজে আইসো ইমিউনাইজেশন ডেভেলপ করার জন্য সময় পায় না। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্টি এ অথবা অ্যান্টি বি ড্যামেজ দ্য আরবিসি অ্যান্টিজেন, ঠিক আছে? কারণ এবিও যে মানে আমার ভিতর তো শুধু বাচ্চার আরএস অ্যান্টিজেনটা ঢুকবে না, তার সাথে তো এবিও ঢুকবে। এখন আমি যদি এ পজিটিভ হই, আমার বাচ্চা যদি বি নেগেটিভ হয়, তাহলে আমার মধ্যে তো অ্যান্টি বি আছে, সেই অ্যান্টি বিটা বাচ্চার বিকে ভেঙে ফেলবে না? সেই যখন ভেঙে ফেলবে তখন আরএইচ অ্যান্টিজেনও তখন ভেঙে যাবে, পরে আরএইচ আইসো ইমিউনাইজেশনটা ডেভেলপ করবে না। কাজেই আমরা বলবো যে 1 নম্বর হচ্ছে গিয়ে দেয়ার আর সাম পিপল হু আর ইনবর্ন নন রেসপন্ডার, মোস্ট পার্সেন্টেজটা হচ্ছে 20%। 2 নম্বর হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফিটোম্যাটারনাল হেমোরেজ দ্যাট ইজ লেস দেন 0.1 ml। 3 নম্বর হচ্ছে এবিও ইনকম্পিটেবিলিটি হেল্পস in preventing RH isoimmunization. How? Because the ABO incompatible cell destroyed by the maternal circulation rapidly and maternal anti-A or anti-B destroy the RBC antigen which no longer becomes immunogenic, ঠিক আছে? অন্তত এই 3টা বললে তো হবেই। আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন শুধু কিন্তু ডি কিন্তু না, সাথে আমাদের কিন্তু সিইও কিন্তু অ্যান্টিজেন আছে, সেটা অতটা বেশি
মানে ডমিনেন্স না, সবচেয়ে বেশি ডিটাই আমরা ধরে থাকি। যদি সিই থাকে সেই ক্ষেত্রেও দেখা যায় যে হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ডেভেলপ করে না। কাজে আরএইচ নেগেটিভ মাদার হলেও আর বাচ্চা আরএইচ পজিটিভ সবসময় কি তাহলে আরএইচ ইমিউনাইজেশন হবে না? হবে না। কী কারণে হবে না সেগুলো এই কয়েকটা কজ বললেই হবে। আপাতত আমি এতটুকুই বলছি, পরে যদি আরও ভালো লেগে থাকে আমি আরেকটা ভিডিওতে বাকিটুকু কন্টিনিউ করবো ইনশাল্লাহ।